অঙ্কের ক্লাসটি। এর আগে তোমরা লাইভ ক্লাস করেছো, জিওগ্রাফির উপরে করেছো, আরও অন্যান্য সাবজেক্টের উপর হয়ে গেছে। আজকে আমরা অঙ্ক দিয়ে শুরু করব। আমি ইন্দ্রনাথ চ্যাটার্জি, গণিত শিক্ষক। আমার সাথে আছেন অরুণব দেওয়ানজি, উনিও গণিত শিক্ষক। আজকে আমরা দুজনে মিলে তোমাদের অঙ্কের কিছু সমাধান দেখাবো। দেখো প্রথম অঙ্কটা কি করাচ্ছেন উনি। প্রথমেই বলি, আমার নাম অরুণব দেওয়ানজি। স্যারকে অশেষ ধন্যবাদ, তোমাদেরও অনেক অভিনন্দন। তোমরা জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছ, অত্যন্ত সফলতার সঙ্গে তোমরা এই পরীক্ষা উত্তীর্ণ হবে। তোমাদের অভিভাবকদের পরিশ্রম, তোমাদের পরিশ্রম, এই পরিশ্রম একটা মান্যতা পাবে, এই আশা নিয়ে আমরা শুরু করছি 2022 সালের মাধ্যমিকের সাজেশন, যা কিন্তু 2 মাস বাদে তোমাদের পরীক্ষায় তোমরা দেখতে পাবে। সো হোয়াট ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন? কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। কি বলছে? 5x স্কোয়ার মাইনাস 11x প্লাস k ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে k এর মান কত? শুনতে পাচ্ছ? আগের দিন কিন্তু খুব ভালো ক্লাস হয়েছে, মধুমিতা, আইরিশ, শুনলাম খুব সুন্দর তোমরা প্রম্পট করছো। আজকের ক্লাসে আছো তো তোমরা? জয়েন করেনি, করে নেবে। ও আচ্ছা, গুড। কে ঈশিতা? এটা কে বললো? আইরিশ। আইরিশ, কি হবে বলো? তুমি তো খুব ভালো ছাত্রী, দিদিমণিরাও তোমার প্রশংসা করছে। তুমি ভূগোল তো খুব সুন্দর ইন্টারঅ্যাক্ট করলে। এই অঙ্কটার আইডিয়া দাও আমাকে, কিভাবে করব? এটা একটা হবে 1 বাই মানে যেটা লিখতে হবে সেটা 1 বাই x বা ভেরি গুড, ভেরি গুড। মানে আমি বলতে চাইছি, দেখো, যদি এই সমীকরণটার একটা বীজ হয় আলফা, তাহলে আরেকটা বীজ হবে 1 বাই আলফা। আমার মনে হয় এটাই তুমি বলতে চাইছো, তাই তো? এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে এবার বলো আমরা কি করব? আমরা শ্রীধর আচার্যের ফর্মুলাতে কি দেখেছি, যে বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ দুটি বীজের সাথে সমীকরণের যে সহগগুলো আছে সেই সহগের একটা সম্পর্ক আমরা পেয়েছি, তাই তো? বলো। হ্যাঁ, তাহলে দেখো, একটি বীজ যদি আলফা হয় এবং অপর একটি বীজ যদি 1 বাই আলফা হয়, বীজদ্বয়ের গুণফল কত হচ্ছে? আলফা ইন্টু 1 বাই আলফা ইকুয়াল টু 1। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এবার তুমি আমাকে বলো, তোমার নাম কি? অপূর্ব বলছো কি? আগের দিন না আর্য? হ্যালো, অভিক। অভিক বলো যে আলফা ইন্টু 1 বাই আলফা, হ্যাঁ, আলফা ইন্টু 1 বাই আলফা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল, সেটা ইজ ইকুয়াল টু কি হয়? আমি যদি সহগ দিয়ে চিন্তা করি, একটু বলো। মাইনাস b বাই a। না, ওটা তো যোগফল, তুমি খুব কাছাকাছি গেছো, কিন্তু ওটা c বাই a। অর্থাৎ আমি সবার জন্য একটু বলে দিচ্ছি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই যে সমীকরণ, এই সমীকরণে দুটো বীজ যদি আলফা এবং বিটা হয়, সেই সমীকরণের বীজ দুটির যোগফল হচ্ছে মাইনাস b বাই a, যেটা তুমি বললে। আর বীজদ্বয়ের গুণফল কত হচ্ছে? সেটা হচ্ছে c বাই a, ঠিক কি না? হ্যালো, হ্যাঁ। তাহলে যদি দুটো বীজের গুণফল c বাই a হয়, আমাদের এখানে দেখো আলফা ইন্টু 1 বাই আলফা ইজ ইকুয়াল টু 1, সেটা ইজ ইকুয়াল টু কি হবে? k বাই 5, কারণ এখানে k হলো c আর 5 হলো a। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে আমার দাঁড়ালো c বাই a অথবা k বাই 5 ইকুয়াল টু 1, ঠিক কি না? আর তাই যদি হয়, তাহলে k এর মান কত? 5। অর্থাৎ হ্যাঁ, এই যে সমীকরণটি দুখানা বীজ যদি পরস্পরের অনন্যক বা রেসিপ্রোকাল হয়, তাহলে k এর মান দাঁড়ালো 5। দেখো এই অঙ্কটা আচ্ছা, তাহলে k ইজ ইকুয়াল টু 5, বোঝা গেল প্রথম অঙ্কটা? এই অঙ্কটা কিন্তু এমসিকিউ হিসাবেও আসতে পারে। ধরো তোমাকে দেওয়া হলো k ইজ ইকুয়াল টু 0, k ইজ ইকুয়াল টু 5, k ইজ ইকুয়াল টু -5, k ইজ ইকুয়াল টু 10। তোমাকে মানে সঠিক উত্তরটা দিতে হবে, তাহলে তুমি নিশ্চয়ই পারবে আশা করি। ভেরি গুড। অনন্য থাকলে তো c ইকুয়ালস টু a হয়। হ্যাঁ, অনন্য হলে c ইজ ইকুয়াল টু, হ্যাঁ, তুমি দেখো এরকম সবসময় ফান্ডামেন্টাল জিনিসগুলোকে মাথায় রাখবে। তুমি যদি বেশি ফর্মুলার দিকে যাও যে অনন্য হলে c ইজ ইকুয়াল টু a হয়, এটা কিন্তু সেরকম ফর্মুলা না, বা এটা একটা এক্সটেনশন। তুমি বেসিক জিনিসটাকে সবসময় ধরে রাখবে। বেসিক জিনিসটা হলে তুমি সব অঙ্কই করতে পারবে। বোঝাতে পারছি?
ভেরি হ্যাঁ, গুড, স্যার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। তাহলে প্রথম অঙ্কে আমরা পেলাম কে এর মান 5, যেখানে সমীকরণের বীজ দুটি পরস্পর কি অনন্য বা রেসিপ্রোকাল, তাই তো? অন্বেষা ঘোষাল, তোমার মোবাইলটা একটু মিউট করে দাও, আমাদের এখানে প্রচুর শব্দ আসছে। অন্বেষা, আদারওয়াইজ আমাকে তোমাদেরকে বন্ধ করতে হবে তোমার ভিডিওটা। অন্বেষা, তোমার জন্য কিন্তু অন্য স্টুডেন্টদের বিরক্ত হচ্ছে, তুমি একটুখানি ভিডিওটা, থ্যাংক ইউ। ওকে ওকে, তাহলে আমরা দেখি পরের অঙ্কটা কি বলেছে। দেখো, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। 2 অঙ্কের একটি সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা কিরকম হয়, যেমন 10, 11, 12, 13, এগুলি সব আপ টু 99 সবাই 2 অঙ্কের সংখ্যা, 2 ডিজিট নাম্বার, তাই তো? সেই যে নাম্বার সেটা লিখবার নিয়ম কি, দেখো একক আর দশক, ঠিক আছে? যে করছে তারই সেটা বন্ধ করে দাও। 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, অর্থাৎ এককের ঘরের অঙ্ক যদি x হয়, দশকের ঘরের অঙ্ক হচ্ছে x - 3। এইটুকু বুঝতে অসুবিধা নেই তো আইরিশ? হ্যালো, হ্যাঁ এইটুকু বুঝতে পারছো? তার মানে এককের ঘরের অঙ্ক যদি x হয়, দশকের ঘরের অঙ্ক হচ্ছে x - 3। তাহলে সংখ্যাটি কত হবে? আমরা কিভাবে সংখ্যা লিখি? দশকের ঘরকে যেই সংখ্যা থাকে 10 গুণ আর হ্যাঁ। এককের ঘরে 1 গুণ। ভেরি গুড। কে অন্বেষা, তোমার মোবাইলের অডিওটা তুমি একটু অফ করে রাখো, কারণ অন্যান্য স্টুডেন্টরা শুনতে পাচ্ছে না, বিরক্ত আমরাও হচ্ছে শুনতে না। পাচ্ছি না। হ্যাঁ, কেমন, এটা একটুখানি খেয়াল রাখো তুমি, কেমন? আচ্ছা, তাহলে সংখ্যাটি কি হচ্ছে? সংখ্যাটি হচ্ছে 10 × x - 3 প্লাস x × 1 বা x, অর্থাৎ 10x - 30 প্লাস x ইকুয়াল টু 11x - 30। বোঝা গেল? স্যার আপনি একটু এই কাজটা এইভাবে লিখতে, আমি আমার লাইভ চলে আসবো, অসুবিধা নেই। দেখো, তাহলে দেখতে পাচ্ছি। সংখ্যাটি দাঁড়ালো আমার 11x - 30। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। এরপরে কি বলেছে? বলেছে অপেক্ষা 3 কম, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, অর্থাৎ সংখ্যাটি কত 11x - 30, তার থেকে কি করব? বিয়োগ করব। কাকে? সংখ্যা দুটির অঙ্ক দুটির গুণফল, অর্থাৎ এই তো সংখ্যা, এর থেকে বিয়োগ করছি অঙ্ক দুটোর গুণফল। বোঝা গেল? এই জায়গাটা বোঝো, এই জায়গাটা বুঝতে পারলেই এই অঙ্কটা সবচেয়ে সোজা অঙ্ক। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে সংখ্যাটির থেকে তাদের অঙ্ক দুটির গুণফলকে যদি বিয়োগ করি, বিয়োগফল কত হচ্ছে? 15 হচ্ছে, ঠিক কি না? তাহলে বিয়োগফল হচ্ছে 15। তাহলে দাঁড়ালো 11x - 30, এখানে দেখো x² + 3x হবে। কেন বলো একটু, কেন এটা +3x হলো? কে বলবে বলো? -3 হয়ে গেল। মাইনাস ভেরি গুড, অর্থাৎ ভেতরে যেহেতু মাইনাস ছিল এবং বাইরে যেহেতু মাইনাস আছে, হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। খুব সুন্দর বলেছো। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? -x² প্লাস 14x -30 -15 -45, তাই তো? এই দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন ax² + bx + c এই ফর্মে চলে এসেছে। আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে আমার আসবে x² - 14x + 45। বোঝা যাচ্ছে? আইরিশ বলো, x² - 14x + 45 মিডটার্ম ফ্যাক্টর করলে দুটো ফ্যাক্টর কত হবে? এটা সবার পারার কথা, অষ্টম শ্রেণী। 5 + 9। ভেরি গুড, ভেরি গুড, ওয়ান্ডারফুল, ভেরি গুড। অর্থাৎ আমি এখান থেকে পাচ্ছি x - 9 × x - 5 = 0, তাই তো? এবার আমরা জানি দুটি সংখ্যার গুণফল শূন্য হলে তাদের মধ্যে একটি সংখ্যা অবশ্যই শূন্য হবে, ঠিক তো? হ্যাঁ। ভেরি গুড। তার মানে আমার x দাঁড়াবে হয় 9 নতুবা 5। যদি 9 হয়, যদি 9 হয় তাহলে আমার যে সংখ্যা 11x - 30 সেটা হচ্ছে 99 69। দেখো তোমরা পরীক্ষার হলে বসেই বুঝতে পারবে তোমার অঙ্ক ঠিক হয়েছে কিনা। কি বলেছে? অঙ্কটি থেকে তাদের সংখ্যা দুটোর গুণফলের বিয়োগফল, অর্থাৎ অঙ্কটি এই নাম্বারটা কত 69,
তার থেকে তুমি এদের দুজনের গুণফলটাকে বাদ দাও। 69 মাইনাস 54 ইকুয়াল টু 15। তোমার কন্ডিশন স্যাটিসফাই করছে? তার মানে পরীক্ষায় বসেই তুমি বুঝতে পারলে তুমি 4-এ 4 পেয়ে গেছো প্রথম অঙ্কে। বোঝা গেল? আর যদি x এর মান 5 হয় সেই ক্ষেত্রে কি হবে? 11x মাইনাস 30, অর্থাৎ 11 ইন্টু 5 55 মাইনাস 30 ইকুয়াল টু 25। দেখো একইভাবে 25-এর থেকে যদি তুমি 5 ইন্টু 2 অর্থাৎ 10 বিয়োগ করো তুমি কিন্তু আবার 15 পেয়ে যাবে। অর্থাৎ আমার সংখ্যাটি 69 হতে পারে অথবা 25ও হতে পারে। প্রথম দুটো অঙ্ক সম্বন্ধে কোনো অসুবিধা আছে? প্রথম অঙ্কটা ছিল না স্যার, বুঝতে পারলাম। ভেরি গুড। তাহলে কে এর মান, আর দ্বিতীয় অঙ্কটা হচ্ছে আমাদের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ভেরি গুড। এবার পরবর্তী অঙ্কটা স্যার করাবেন। কিছু বলতে চাইছো? আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো এই দুটো অঙ্কে। না, নেই। ঠিক আছে, ওকে দেখতে পাচ্ছ? ওকে, ঠিক Very আছে। good. দেখো আমরা আপনি এদিকে পরের অঙ্কটা কি আছে বোর্ডে, পরের অঙ্কটা দিই। ওকে, এটা একটা পাটিগণিতের অঙ্ক, অ্যারিথমেটিক, এবং সেটা সুদ কষা 6% সরল সুদে, সরল সুদের হার দিয়েছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 26শে মে। আমরা একটা শর্টে প্রথমেই ফর্মুলাটা লিখে দিই, যে ফর্মুলাটা আমরা ব্যবহার করে থাকি সরল সুদের, I ইকুয়ালস টু PTR/100। এই তো, যেখানে P মানে প্রিন্সিপাল, ইংরেজিতে বলে প্রিন্সিপাল, মানে যেটা হচ্ছে আসল, টি মানে টাইম যেটাকে আমরা বলি সময়, আর মানে ইংরেজি রেট মানে সুদের হার, এখানে সরল সুদ অবশ্যই, আই মানে ইন্টারেস্ট মানে সুদ, এবং বাই 100 রয়েছে। তো এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। এখানে কোনো একক নেই, কিন্তু যখন আমরা মানগুলো বসাবো তখন এখানে অবশ্যই আমাকে পরের লাইনে, এখানে নয়, টাকাটা বসাতে হবে, কারণ এটা সুদ। তো আমরা সুদের ক্ষেত্রে যে টাইম দেখি, সাধারণত টাইমটা কি থাকে? 2 বছর, 4 বছর, 5 বছর। কিন্তু এইখানে যে অঙ্কটা আমরা দেখছি সেটা হচ্ছে 1 জানুয়ারি থেকে 26শে মে, এবং পুরোটা 2005। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ফেব্রুয়ারি আছে 2005। তো একটা লিপ ইয়ারের প্রশ্ন আছে। লিপ ইয়ারের ব্যাপারটা তোমরা জানো যে লিপ ইয়ারে বছরে ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়। সেক্ষেত্রে আমাদের বিচার্য হচ্ছে 2005টা লিপ ইয়ার কি না। অবশ্যই 2005টা লিপ ইয়ার নয়। তাহলে সেক্ষেত্রে আমাদের গুনতে হবে কত দিনের জন্য আমরা 2000 টাকা জমা রাখলাম। এই টাইমটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। সেটা কিভাবে না, 1 জানুয়ারি, তাহলে আমরা এখানে একটা শর্টে হিসেব করছি, জানুয়ারি যে লিখলাম, এখানে জায়গাটা কম বলে তোমাকে স্পষ্ট কোথায় জানুয়ারি কথাটা লিখতে হবে। জানুয়ারির 31 দিন, আমরা এখানে 31 লিখলাম, আর এখানে দিন লিখলাম। তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রেই দিন লিখতে হবে। জানুয়ারি 31 দিন, ফেব্রুয়ারি 28 দিন, মার্চ 31 দিন, তাই তো হয় মার্চের। এপ্রিল কত হয় সবাই জানে, 30 দিন, এবং মে, দুটো এম আছে, তো একটা কথা লিখতে হবে পুরো, মে মাসের 26 তারিখ পর্যন্ত। তাহলে 26 তারিখ পর্যন্ত আমরা এখানে টাকাটা জমা রাখবো। এবার এখানে আমরা যোগ করে ফেলি, দেখি কত দিন পেলাম। দিন বলতে 8 আর 2 10 আর 6 16, 6 3 3 6 3 9 3 12 13 14, 146 দিন, 146 ডেজ। কিন্তু আমাদের এই যে ফর্মুলাটা লেখা হয়েছে এখানে টি অলওয়েজ ক্যালকুলেটেড ইন ইয়ার্স, বছর হতেই হবে, দিন বসানো যাবে না। আমাদের একটা সহজ ধারণা আছে, 146 দিন মানে কত বছর, 146 দিন মানে কত বছর, এক বছর মানে 365 দিন। তাহলে 146 দিন মানে 146/365, এত কি হবে, এটা দিন হবে না, এটা হয়ে গেল বছর। কেমন? এখানে একটা ইম্পর্ট্যান্ট আলোচনা হচ্ছে, 146 একটা বেশ বড় সংখ্যা, 365 তো আরও বড় সংখ্যা, এদের মধ্যে কাটাকাটি যাবে কি করে না, 365টাকে তো 5 দিয়ে কাটা যাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। এখানে আমরা শেখানোর জন্য আমরা প্রথমে ধরে নিচ্ছি যে 365কে যদি 5 দিয়ে আমরা ভাগ করি তাহলে 35 15 73। আমরা জানি, না জানলেও এখন থেকে জেনে রাখো, 73 একটি মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। তো একে আর কাটাকাটি করা যাবে না। তাহলে 365কে হয় 5 দিয়ে কাটা যাবে, আর না হলে 73 দিয়ে কাটা যাবে। এখন ওপরে যে সংখ্যাটা আছে সেটা তো 5 দিয়ে যাচ্ছে না, দেখাই যাচ্ছে। সাধারণত যে অঙ্কগুলো দেয় সাধারণভাবে
সেটা হচ্ছে 73-এর দিয়েই কাটা যাবে, অর্থাৎ 73-এর গুণিতক ওপরে থাকবে। এ ব্যাপারে তোমাদের একটা নোট আমরা দিয়ে দিচ্ছি, এটা সবাই জানো হয়তো। 73 গুণ 1 এটা তো সবাই জানে, 73 গুণ 2 এটা মুখস্থ রাখবে, কারণ সংখ্যাটা চেনা থাকলে এই যে 146 আমাদের কনফার্ম হয়ে গেলে আমরা রাফ করার দরকার নেই, এটা 73 দিয়ে যাবে। 73 গুণ 3 209, 219 একটু নয় আর 292। আর 73 ইন্টু 5 তো লেখার দরকার নেই, কারণ 73 ইন্টু 5 হলে কি হচ্ছে 365, এটা তো লেখার দরকার লাগে না। তো এই ফিগারগুলোর মধ্যে তুমি অঙ্কটা পেয়ে যাবে। এই যে দিনটা তুমি যোগ করছো 146 দিন, এটা 146ই আসবে। যদি তুমি কোনো কারণে 147 পাও তাহলে বুঝবে গণনাতে কোথাও একটা ভুল হচ্ছে। আর খুব রেয়ার সাম আছে, খুব রেয়ার সাম, যেগুলো খুব কদাচিৎ হয়তো দেখা মেলে ইচ্ছা করে এখানে 147 দিচ্ছে, তখন এগুলো কনফিউজ করার জন্য, যেটা যতই ঠিক করি না কেন উত্তরটা এখানে 147ই আসছে, অর্থাৎ কিছুতেই 73 দিয়ে কাটা যাচ্ছে না। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা দেখো যে অঙ্কটা আমরা কি করে এগোই, সেক্ষেত্রেও একটা উপায় নিশ্চয়ই তোমাদের দেওয়া থাকবে। সেটা কি উপায় সেটা দেখো। তার আগে আমরা দেখে নিচ্ছি যে এটা যখন 73 দিয়ে কাটলো তখন এটা হলো 2 এবং এটা হলো 5। তাহলে টাইম যেটা সেটা হচ্ছে, আমরা এখানে একটা ডেটাটা লিখে ফেলি। ডেটাটা হচ্ছে কি ডেটা পেলাম দেখো, প্রথমেই প্রিন্সিপাল পি 2000 টাকা এটা দেওয়া আছে। তারপরে টি মানে টাইম, এখানে পিটি লিখলে কিন্তু তোমাদের খাতায়, আমরা যারা আমাদের এখানে অনলাইনে পরীক্ষা দিয়েছো তাদের খাতাতে প্রায় এই ধরনের লেখাটা থাকে, আমরা যেমন লিখছি সেই লেখাটা লেখো। আচ্ছা বলো তো পি মানে কি? আমি কী করে বুঝবো তুমি পি মানে কি বললে? আমি এখানে আলোচনা করছি প্রিন্সিপাল মানে পি, আমরা আলোচনা করছি তাই ছটে লিখছি, কিন্তু তোমাদের পরীক্ষার খাতাতে অর্ধেক ছেলেমেয়ে পি ইকুয়ালস টু 2000 লিখে। পিটা কি? তুমি যে পি মানে প্রিন্সিপাল ধরছো, অন্য কিছু ধরছো না, সেটা আমি কী করে বুঝবো? অর্থাৎ তোমাকে যেটা লিখতে হবে, আসল লেখাটা যেটা হবে সেটা হচ্ছে আসল কমা পি, আসলটাকে আমরা পি বলি। এবং এইটা প্রদত্ত, তোমরা প্রদত্ত আর ধরি এই দুটো জিনিসকে আলাদা করতে পারো না। প্রদত্ত এবং ধরি সব একসাথে লিখে দাও। ধরি এটা 100 টাকা, তারপরে প্রদত্ত ঢুকে গেল। প্রদত্ত মানে যেটা দেওয়া আছে, আর ধরি মানে যদি আমার কিছু ধরতে হয় তখন সেখানটায় লিখবো ধরি। আগে প্রদত্তটা ডিক্লেয়ার করে নেবে, তারপরে ধরি লিখবে। তো এখানে টি, এখানে কিন্তু টি লিখলে হবে না, পরিষ্কার লিখতে হবে সময়, যেটা আমরা প্রথমবার এখন একটু লিখে দিচ্ছি, পরে শর্টে অঙ্ক করব বলে আমরা লিখবো না। তোমরা কিন্তু অধিকাংশ ছেলে পিটি বলে ছেড়ে দাও, পিটি লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে, কারণ পি মানে কি সেটা তুমিই জানো, আমি জানি না। টি তার মানে আমরা পেলাম 2/5 বছর। রেট দেওয়া আছে 6%, তো আর লিখবে না, হার লিখবে, পরিষ্কার লিখতে হবে হার। এবং সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটোই তোমাদের সিলেবাসে আছে, তো সুতরাং এখানে একটু মেনশন করতে হবে সরল সুদের হার। আমরা সেটা লিখলাম না, যদিও এখানে তোমার একটা লেখা আছে সরল সুদ, এই যে সরল সুদের কথাটা লেখা আছে এখানটায়, কেমন? তো অঙ্কটাই সরল সুদের, সুতরাং অতটা মেনশন না করলেও চলবে, তবু তোমাদের লেখা ভালো সরল সুদের হার। সরল সুদের হার হচ্ছে 6%। তো পিটিআর দেওয়া আছে, শুধু আই চাই, সুদ কত হবে দেখো, সুদ কত। তো সুদের ফর্মুলা আমরা লিখছি, এই যে আমি লিখবো আইটা কি? আমার যে ফর্মুলাতে যাকে আমি আই বলি, তুমি যে তাকেই আই বলছো, সেটা আমি কী করে বুঝবো? তো তোমাকে কী করতে হবে? ধরি এইখানে চেঞ্জ হলো। এই খুঁটিনাটি ব্যাপারগুলো ছাত্রছাত্রীদের কাছে একটু কনফিউশন থাকে, মানে তারা তো স্পষ্ট জানে না। এই জন্য লেখাতে হয়তো 4 নম্বর অঙ্কটা 5 নম্বর পেলো সে 4.5। যদিও এখন তোমাদের সেরকম কড়া করে খাতা দেখা হয় না, নাম্বার দিয়ে দেওয়া হলো, কিন্তু কতটা ফারাক তো তোমাদের থেকে গেল জানা বোঝার ক্ষেত্রে, যে কখন প্রদত্ত, কোথায় প্রদত্ত, কখন ধরি লিখতে হয়, কিভাবে লিখতে হয়, সেই জানা বোঝার যে ফাঁকটা তোমাদের থেকে যাচ্ছে, সেটা কিন্তু বড় হয়ে একটা না একটা সময় ফুলে উঠবে। তখন একটা নাম্বার ওখান থেকে বড় নাম্বার চলে যাবে। এই দেখো আমি কি লিখছি, ধরি সুদ মানে সরল সুদ লিখবে, আমি মুখে বলে দিলাম ইকুয়ালস টু আই টাকা। এইটা তুমি যদি না লেখো তাহলে ফর্মুলাটাতে যাকে যা ধরা আছে আমি সেটাই এখানে ডিক্লেয়ার করলাম, তবেই আমি লিখতে পারবো। সুতরাং আই ইকুয়ালস টু, আর পিটিআর বাই 100 আমার উচ্চারণ করার দরকারই নেই, আমি তো সব এখানে লিখে দিয়েছি। সুতরাং 2000 টাইম 2/5 রেট 6/100।
এবং দেখো আমি এখানে ছেড়ে দিয়েছি, তোমরা এখানটা ছেড়ে দাও। মিস্টেকটা কি? মিস্টেক হচ্ছে টাকা। এটা না লেখা মানে একটা সংখ্যা, তোমরা ভাবো তো 2 আর 2 টাকা দুটো কি এক জিনিস? কখনোই না। তাহলে 2 কিলোমিটার আর 2 টাকা তো এক হয়ে যাবে। 2 ইজ এ নাম্বার, আর 2 টাকার একটা একক লাগানো আছে। তো 2 টাকা মানে 2 টাকা বুঝি, কিন্তু 2 মানে আমি শুধু একটা নাম্বার বুঝি। তো এই যে আমি এখানে একটা সংখ্যায় টাকাটা লিখলাম না, এটা কিন্তু বড় মিস্টেক। তোমরা কি করো, সব হিসেব হয়ে গেল, লাস্টে গিয়ে হয়তো লিখলে 5 টাকা। হঠাৎ করে লাস্টে 5 টাকার টাকাটা এলো কোত্থেকে? আগের লাইনে টাকা নেই, পরের লাইনে টাকাটা জুড়লো কী করে? ইজ ইকুয়াল টু মানেটা কি? ওপরে যা লেখা আছে নিচেও তাই লেখা আছে, কিন্তু ওপরে তো টাকা ছিল না, তুমি নিচে টাকাটা জুড়লে কোত্থেকে? দেখো কোথায় মিস্টেকটা হয়। তো আমরা এটাকে কন্টিনিউ করছি। এটাকে দেখো 100-র 2টো শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে এটা হলো 4, 4 দুগুণে 8, 6 48। তোমরা কি করো, এইখানটায় টাকা লেখো। এই যে ফাইনাল আনসারে টাকা লিখলে, এখানে টাকা লিখলে না, তোমাকে তোমার স্যার, স্কুলের স্যার, যিনি মাধ্যমিকে খাতা দেখছেন তার স্যার, যেখানেই দেখুক, তিনি হয়তো দেখলেন এটা মাইনর মিস্টেক, নাম্বার দিয়ে দিলেন, ভুল করলেন। তোমার এখানে 5-এ 4.5 পাওয়া উচিত, তবে তুমি শিখবে যে তোমার মিস্টেক। তখনই তোমার মনে প্রশ্ন জাগবে, সব ঠিক করেছে, 48 টাকা উত্তর, আমি 48 টাকা লিখে এসেছি, কেন স্যার নাম্বার কাটলেন? কাটলেন একটাই কারণে, টাকাটা তুমি ওপরের লাইনে লেখোনি, এখানে লেখোনি, কিন্তু এখানে ইজ ইকুয়াল টু চিহ্ন আছে, দিয়ে তুমি লিখছো 48 টাকা। এই টাকাটা তুমি কোথা থেকে পেলে? এই একক তো ওপরে নেই। অর্থাৎ তুমি যদি টাকাটা একক যদি কন্টিনিউয়েশন না থাকে, তাহলে উচিত নাম্বার কাটা। কিন্তু ধরো আমিও তোমার নাম্বার কাটলাম না, মাধ্যমিক দিচ্ছে, ফার্স্ট পরীক্ষা, এত বড় একটা পরীক্ষায় কেন কাটবো ছেলেটা, চলো 5-এ 5 দিয়ে দিলাম। এটা কিন্তু আমি ভুল করলাম। কেন? তোমাদের পরবর্তী লাইফে এই হাফ নম্বর কাটাটা গিয়ে দাঁড়াবে 5 নম্বর কাটায়, আরও বড় হয়ে যায় ভুলটা। ভুল ছোটোবেলা থেকে সংশোধন করতে হয়, তাতে মার্সিলেস, ওখানে কোনো মিস্টেক হলে তোমাকে মার্সিলেসভাবে তোমাকে বিহেভ করতে হবে আমাদের, যে কোনো ক্ষমা নেই, তুমি ভুল করেছো। তবে তুমি বড় হয়ে গিয়ে 100-এ 100 আনসার করতে পারবে। 100-এ 100 আনসার করাটা সবাই পারে না। এটার জন্য কত পরিশ্রম, কত দক্ষতা, কত ভুল টপকে তবে একটা লোক 100-এ 100 আনসার করতে পারে। তার জন্য পরিশ্রম, শাস্তি দুটোই আছে। পরিশ্রম করছে, ভুল করছে, তার জন্য শাস্তি আছে। তবে না সে অঙ্ক জিনিসটা একটা ছেলে খেলা না। অঙ্কটা মানে তুমি বুঝতে পারছো, সারা পৃথিবীর লোক যাকে ভয় করে, তোমাদের যে রেজাল্ট বেরোলো, সবার আগে তোমার কাকা, দাদা, জ্যাঠা, পাড়ার বন্ধুবান্ধব কী জিজ্ঞেস করে, কিসে নাম্বার কত পেয়েছিস? ফার্স্ট কোশ্চেন হচ্ছে অঙ্কে কত পেয়েছিস। অঙ্কে যদি তুমি বলো 99 পেয়েছি, ওরে বাবা, আর বাকি দরকার নেই ওর সাথে কথা বলার। আমি সমস্ত সাবজেক্টের টিচারকে, সমস্ত সাবজেক্টের গুরুত্ব আছে, কিন্তু তবুও ধরো তুমি যদি বললে জিওগ্রাফিতে 98 পেয়েছি, তাহলেও কি তিনি প্রশ্ন করবেন, আরে অঙ্কে কত পেলি? আমি জিওগ্রাফি মোটেই খারাপ বলছি না। জিওগ্রাফিতে যারা অনার্স করছেন, যারা মাস্টার ডিগ্রি করবেন, তাদের এলএম কোনো মতেই কম না, তারা শ্রদ্ধেয়। তোমাদেরও কারো যারা জিওগ্রাফি পড়তে চাও নিশ্চয়ই পড়বে, সেটা বড় কথা না। কিন্তু তুমি নিজেও ভেবে দেখো, তুমি যখন কাউকে জিজ্ঞেস করো, নিচু ক্লাসের 4-5-এর ছেলেকে কী জিজ্ঞেস করো, অঙ্কের মানে যখন রেজাল্ট বেরোয়, অঙ্কে কত পেয়েছিস? তো অঙ্কটার এত ওয়েট কেন না? অঙ্ক অনেক বেশি মাথায় চিন্তা করতে হয়, অনেক বেশি নিখুঁত হতে হবে। আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। ধরো তোমরা মোবাইলে ডাউনলোড করছো, এখনও চলছে, নেটটা তোমাদের স্লো যাচ্ছে, কেন? না, ডাউনলোডিং স্পিডটা স্লো। আমরা কি করি? ফাস্টেস্ট মেথড অ্যাপ্লাই করি। ম্যাথামেটিক্স আমাদের কী শেখায়? ফাস্টেস্ট মেথড অ্যাপ্লাই করতে। আমরা কখনো স্লো চলি না। এই ফাস্টেস্ট মেথড কোনটা, তার জন্য একটা লাইন কিভাবে কমাতে হবে, তার জন্য একটা অঙ্ককে 5 বার করতে হয়। 5 বার করার পর আমরা বুঝতে পারি যে অঙ্কটার মধ্যে একখানা লাইন বাড়তি আছে, সেই বাড়তি লাইনটাকে বাদ দিতে হবে। এটা এমনি এমনি ছেলেমেয়েরা বোঝে না। একটা অঙ্ককে 5 বার প্র্যাকটিস করার পর তবে সে অনুধাবন করতে পারবে, এই লাইনটা বেশি লিখছি আমি। বেশি লিখছি কেন? ম্যাথামেটিক্স শেখায় শর্টেস্ট ওয়েতে সলভ করা, কখনো দীর্ঘ পদ্ধতিতে সলভ না, শর্টেস্ট ওয়েতে সলভ করা। এবং যার জন্যই তোমাদের স্পিড, ডাউনলোড, আপলোড যেগুলো করছো, ফাস্টেস্ট মেথড। ধীরে ধীরে ডাউনলোড হলে কি চলবে? তখন তোমাদেরও বিরক্ত লাগবে, আমাদেরও তেমনিতে। একটা ছোটো অঙ্ককে তুমি 2 পাতা ধরে করে যাচ্ছ, ওটা কী অঙ্ক হচ্ছে? তো কোন মেথডটা, কোনটা যুক্তিযুক্ত, কোন স্টেপটা লিখবো, কোন স্টেপটা লিখবো না, এগুলো একদিনে হয় না। আজকে তোমাদের প্রায় 10 শেষ। এখন তোমরা আমাদের কাছ থেকে যতটুকু শেখাচ্ছি ততটুকু নিতে পারছো। আরও ছোটোবেলা থেকে যদি এগুলো শিখতে, তাহলে তোমাদের জ্ঞানটা এতদিন আরও সুন্দর হতো, যে আমরা কতটা লিখবো আর কতটা লিখবো না, যেটা নিয়ে কনফিউশন থাকে। ঠিক আছে, আমরা পরের অঙ্কটা দেখি। দেখো, এটা নিয়ে তোমাদের বুঝতে আশা করি কারো অসুবিধা হয়নি। একটু রিপ্লাই করতে পারো কেউ, যদি বুঝতে অসুবিধা হয় বলো। বলো
বলো বলো বলো। স্যার বলছি যে আমার একটা কোশ্চেন ছিল বলো। এই একই টাইপের অঙ্ক আমাদের টেক্সট বইয়ে আছে। হুম। তো স্যার সেখানে 8ই আগস্ট মানে 1 জানুয়ারি থেকে 8ই আগস্ট আছে, কিন্তু যেখানে সময়টা ক্যালকুলেট করা হচ্ছে ওখানে আগস্টের 7 দিন ধরা হচ্ছে। অগস্টে কত দাঁড়াচ্ছে মোট যোগ? অগস্টের 7, কিন্তু কোত্থেকে শুরু হলো অঙ্কটা? অগস্টের 7 শেষ হলো, শুরুটা কোত্থেকে হলো? 1 জানুয়ারি। 1 জানুয়ারি থেকে অগস্টের 7 হলে তোমাকে হিসেব করে দেখতে হবে। আমার কাছে অঙ্কটা নেই এখন, আমি বলতে পারছি না, তবু আমি তোমাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি তোমার হিসেব হয়। 1 জানুয়ারি থেকে অগস্টের 7, পদ্ধতি একই রকম। এই যোগফলটাই তুমি করবে। আগস্টের 8 কিন্তু ক্যালকুলেট করার সময় আগস্টের 7 দিন ধরা হচ্ছে, মানে একদিন মাইনাস করা। কারেক্ট, ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। এই অঙ্কটাতে মিস্টেক আছে, ঠিক বলেছো তুমি। এই অঙ্কটাতে যেটা তোমরা কেউ ধরতে পারোনি, একদম ঠিক বলেছে। মানে রিয়েল লাইফ, এটা তো ব্যাংকিং প্রবলেম। রিয়েল লাইফে ব্যাংকিংয়ে যেটা হয়, তুমি ধরো 1 জানুয়ারি আমি টাকাটা ব্যাংকে জমা দিলাম এবং ও যেটা বলছে 8 আগস্ট টাকাটা তুললাম। রিয়েল লাইফে প্রবলেম অনুযায়ী 1 জানুয়ারি তুমি যদি ব্যাংক খোলা ধরো 4টে পর্যন্ত, তুমি যদি 3:30টার সময় গিয়ে টাকাটা জমা দাও, তাহলে ওই দিনের সুদ তুমি পাবে। তুমি 1 জানুয়ারি ইন্টারেস্টটা পাবে, কিন্তু তুমি জমা দিয়েছো দেখো বেলার শেষে 3:30টার সময়। এবং যেদিন তুমি তুললে 8 আগস্ট, সেদিন যদি তুমি একদম লাস্টেও তোলো, তাহলে তুমি সেই দিন ইন্টারেস্টটা পাবে না। 8 আগস্টকে বাদ দিতে হবে। কারণ নিয়ম হচ্ছে জেনারেলি ফ্লেক্সিবল যেটা হয় সেটা হচ্ছে আইদার ডিপোজিটের দিন অথবা যেদিন তুমি তুলবে সেই দিন যে কোনো একটা বাদ দিতে হয়। জেনারেলি আমরা যেটা করি, ডিপোজিটের দিনটাকে ধার্য করি, এটা কাউন্ট করি। সে যখনই তুমি জমা দাও, বেলা 12টায় দাও আর ভোর 6টায় দাও, যেদিন যখন ডিপোজিট করবে সেই দিনটা কাউন্ট করা হবে তোমার ফরে। কিন্তু যেদিন তুমি তুলবে সেটা যখনই তোলো, মিড উইকের দিনের 12টার সময় তোলো, 4টের সময় তোলো, ওই দিনটা তোমার কাউন্ট করা হবে না। ঠিক বলেছো তুমি। তোমার নামটা বলো একবার। স্যার আমার নাম সঙ্গীতা সিনহা। খুব ভালো বলেছো সঙ্গীতা। এখানে অঙ্কটা ভুল আছে। কেন ভুল আছে? তোমাদের বইয়ের উত্তরটা তুমি মিলিয়ে নেবে, এটা 48 আছে। কারণ এখানে আমরা যে মে মাস ধরেছিলাম, মে মাসের যে 26 দিন ধরেছিলাম তাতেই 146 দিন এসেছিল। এটা যদি আমি 46, এটা যদি 25 ধরতাম, তাহলে আমার এখানে আমার এই আনসারটা আসতো 145। তুমি এবার অঙ্কটা বসিয়ে দেখো, পি টি মানে আর কাটা যাচ্ছে না, কিন্তু 145-এর 65 আর কাটা যাবে না, আর 6/100। ঠিক আছে, এই যে তুমি বসালাম, এবার তুমি বসিয়ে দেখো উত্তরটা আর মিলবে না। ফলে এটা কেন মিলছে না, না এই যে এখানে 2-এর 5 ধরে কাটাকাটিটা করে বইয়ের উত্তরটা মেলানো হয়েছে। সুতরাং বইটা যিনি লিখেছেন, মানে যখন বোর্ডটা লেখা হয়েছিল, এখানে কনসেপ্টেই ভুল রাখা হয়েছে। তুমি একদম ঠিক বলেছো, ভেরি গুড। কারণটা হচ্ছে উচিত ছিল এখানে 25 ধরা। ঠিক বলেছো। এখন ধরো তোমাকে আর একটা কথা বলি, এই যে আমরা বললাম যে যদি আমি সব ঠিক করেও 145ই পাই, আমি সব গুনলাম, ঠিক করে গুনেছি, সব আমার ক্যালকুলেশন ঠিক 145 পেয়েছি, তাহলে তুমি দেখবে এখানে 145 দিয়ে এটাকে 73টা হচ্ছে মেন ফ্যাক্টর। 100টা তো কোনো ফ্যাক্টরই না, অনেক কিছু আছে কেটে যাবে, শূন্য আছে, পয়েন্টে চলে আসবে উত্তরটা। কিন্তু 365 দিয়ে 5 দিয়ে কাটলে নিচে যে 73টা থেকে যাচ্ছে, সেই বড় প্রাইম নাম্বারটা দিয়ে ভাগ করতে গেলেই কিন্তু একটা ডেসিমিলে চলে আসবে, মানে রেকারিং ডেসিমিলে চলে আসবে, অনির্ণয় হয়ে যাচ্ছে ডেসিমিলের পর অনেকগুলো, আর নাহলে ভগ্নাংশে উত্তর দিতে হবে। তুমি তখন লক্ষ্য করে দেখবে এই 2000 টাকাটা 2000 টাকা নেই তোমার ওখানে। কি দেওয়া আছে? সাপোজ তোমার হয়তো ওটা দেওয়া আছে 73,000 টাকা। কেন দেওয়া আছে? উপরে 145টা তুমি 73 দিয়ে কাটতে পারবে না, তাহলে নিচের 365টা কী করবে? এখানে তুমি 5 দিয়ে কেটে নাও, এই যে 73 পেলে 1000 টাকা। অর্থাৎ এটা ইচ্ছাকৃত অনেক সময় দেওয়া থাকে, যতই করো তুমি এটা 146 কিংবা যেটা থাকে 219, এই যে সংখ্যাগুলো দেখানো হলো, এই সংখ্যাগুলোর মধ্যে তুমি মেলাতে পারবে না, ইচ্ছাকৃত দেওয়া থাকে। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্যাট। যে আমি ওরম অঙ্ক প্র্যাকটিস না করলে একদিনে পরীক্ষার খাতায় গেলাম, গিয়ে 145 পেলাম, আমি তো নার্ভাস হয়ে যাব। তো সেই জন্য তোমাকে যেটা করতে হবে, যদি 145 দেওয়া থাকে, তাহলে দেখবে এদিকে একটা সংখ্যা কিছু দেওয়া আছে মূলধনে, যেটা 73 দিয়ে কেটে যায়, সাধারণত দেওয়া থাকে। এবার আমি দেখলাম এখানে 73 নেই, এখানেও 75ই দেওয়া আছে। আনফর্চুনেট, 73 দিয়ে কাটা যাবে না। তো তাহলে আলটিমেট কী হবে? উত্তরটা ভগ্নাংশে আসবে, এবং আমাকে ভগ্নাংশে যে দশমিকে প্রকাশ করি, শেষ হবে না দশমিক, 2 ঘর পর্যন্ত দশমিক নিতে হবে, তারপর আর নেওয়া যাবে না।
তো সেগুলো ভেরি রেয়ার কেসেস যখন 73 কোনো দিক দিয়েই কাটা যাচ্ছে না। কেমন? খুব ভালো বলেছো তুমি। আমরা পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্ক দেখো, সুমনবাবু চাকরি থেকে অবসর নেওয়ার সময় এককালীন 6 লক্ষ টাকা পেলেন। ওই টাকা দিয়ে এমনভাবে পোস্ট অফিসে এবং ব্যাংকে আমানত করতে চান যেন প্রতি বছর তিনি মোট সুদ, প্রতি বছর সুদ বাবদ 34,000 টাকা পান। পোস্ট অফিসে কত রেখেছিলেন, ব্যাংকে কত রেখেছিলেন? হ্যাঁ, সুদগুলো দিয়ে দিয়েছে, একটা 6% এবং একটা 5%। তো পোস্ট অফিসে কত রেখেছিলেন? আগে পোস্ট অফিস আছে, আমরা ধরে নিচ্ছি পোস্ট অফিস, এখানে তিনি, আচ্ছা বাংলায় লিখছি, এক্স টাকা রেখেছিলেন। তাহলে এখানে আমাদের আসছে, তারপরে আসছে ব্যাংক, ব্যাংকে তাহলে কত রাখছেন? 6 লক্ষ মাইনাস এক্স। অবশ্যই টাকা লিখবে তোমরা, এইসব জায়গায় টাকা না লিখলেই নাম্বার কাটা যাবে। এবং আমি ডেটাগুলো সাজিয়ে দিচ্ছি। এখানে ধরো পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার আর 6% এবং এর আর, মানে এইভাবে আমরা যেরকমভাবে আবার বলছি, এই যে আর লিখছি, পিও মানে এক্স, পিওটা কি? আসলে তোমাকে ডিটেলে লিখতে হবে। পোস্ট অফিসের আমানত করলেন, মূলধন তার এক্স টাকা, ডিটেলে বলতে হবে। এখানে আমরা আর বলে ছেড়ে দিচ্ছি, আর হচ্ছে 5%। হ্যাঁ, এবার আর কি দিয়েছেন? এবার যেন প্রতি বছর, এই কথাটা ইম্পর্টেন্ট, প্রতি বছর কেন? টাইম, তো টাইম 1, এরও টাইম হচ্ছে 1। অবশ্যই ইয়ার, এটা কিন্তু খেয়াল রাখবে, না বললে ওটা 1 মাসও হতে পারে বা 1 কেজিও কেউ লিখে দিতে পারে। তাহলে আমাদের মূল প্রবলেম কি? এর ইন্টারেস্ট প্লাস ওর ইন্টারেস্ট দুটো যোগ করলে আসবে 34,000 টাকা। তাহলে আমরা কি করব? এর ইন্টারেস্টটা কত? পি টি, টিটা 1 আর বাই 100 প্লাস টি আর বাই 100, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 34,000। ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। কেমন? এবার কি করব? 100 দিয়ে গুণ করে দাও, এখানে 100, এখানে 100, লসাগুটা দিয়ে গুণ করে দাও, দিলে কি আসছে? আরও দুটো শূন্য পড়লো, তাই না? তাহলে কি দাঁড়ালো? আমার এখান থেকে দাঁড়াচ্ছে 6x থেকে 5x বাদ দিয়ে দিলে তোমার x ইকুয়ালস টু 34 থেকে 30, কারণ 3 2 5টা শূন্য, এখানেও 5টা শূন্য, 34 থেকে গেলে 4 আর 5টা, তাহলে তিনি 6 লক্ষ টাকা রাখার কথা। তো একটা জায়গায় তিনি 4 লক্ষ টাকা রাখবেন এবং আরেকটা জায়গায় পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা ধরেছিলাম পোস্ট অফিসের ক্ষেত্রে তিনি 4 লক্ষ টাকা রাখবেন এবং যেহেতু তিনি 6 লক্ষ টাকা রেখেছেন তাহলে বাকি টাকাটা তিনি ব্যাংকে রাখবেন। তাহলে এইটা আমরা দেখো, আমরা সবসময় একটুখানি বোর্ডে করাচ্ছি বা দ্রুত ক্লাস নিচ্ছি বলে একটু শর্টে বলছি, তাড়াতাড়ি বলছি, কিন্তু এখানেও আমাদের যে ডিক্লিয়ারেশন, যেমন এই যে ব্যাংক আর এগুলো আমরা সঠিকভাবে এখন লিখছি না, তোমাদের কিন্তু এগুলো সঠিকভাবে লিখতে হবে। এই রিপ্রেজেন্টেশনটা বড় কথা, কেমন? তাহলে এই অঙ্কটাও বুঝলে, যদি তোমাদের অসুবিধা হয় তোমরা এখন বলো, আমি বুঝিয়ে দিচ্ছি আর একবার, না হলে আমরা পরের অঙ্কে যাই। কেমন? দেখো তাহলে পরের অঙ্ক আছে বলো। নেই আশা করি, চলো থ্যাংক ইউ। দেখো পরের অঙ্কটা কি আছে। স্যার খুব দামি দুটো কথা বলেছেন, তোমরা যদি খেয়াল করে থাকো। প্রথম কি বললো? ছোট ছোট ভুল করবে না। ম্যাথমেটিক্সে নাম্বার কেটে যাওয়ার এটা কিন্তু একটা বড় কারণ। আমি দেখেছি অনেক ছাত্র আছে তারা বাড়িতে পড়াশোনা করে কিন্তু যতটা নাম্বার পাওয়ার কথা ততটুকু পায় না, ওই একটা কারণে। কি কারণ? সিলি মিস্টেক। ডোন্ট বি সিলি মিস্টেক। যতটা সম্ভব একটু সচেতন হও। সেই জন্য কি করতে হবে? পরীক্ষাটা একটু তাড়াতাড়ি শেষ করো, পরে আধ ঘন্টা সময় রাখো, ওই সময়টা চেকিং করবে। বুঝতে পেরেছো? আর দ্বিতীয় স্যার আরো একটা জিনিস বলেছেন, কি? ম্যাথমেটিক্স উইল গিভ ইউ দ্য প্রবলেম সলভিং ক্যাপাসিটি। তুমি তোমার জীবনের সমস্যা সমাধান করতে পারবে। সেই কারণেই দিদিমা মাসিমা তোমাদেরকে সবার আগে জিজ্ঞেস করবে অঙ্কে কত পেয়েছো।
2022 অঙ্কে খুব ভালো নাম্বার পাবে এই আশা করে পরের অঙ্কটায় আসছি। কি বলেছে দেখো, এটা আমাদের জিওমেট্রির অঙ্ক। উপপাদ্য 32, 33, 38 তো এবারের জন্য একদম হট, খুব ভালো করে পড়বে। তার সাথে আমরা কিছু রাইডার্স বা এক্সট্রা এগুলো আমরা প্র্যাকটিস করব। কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো এবি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস ডিএ। কি বললো ব্যাপারটা, একটু ছবি এঁকে বোঝার চেষ্টা করি। দেখো ছবিটা আমি যদি এইভাবে আঁকি, দেখো এটা হচ্ছে আমার বৃত্ত, বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ মানে বহিঃস্পর্শ করছে চতুর্ভুজটা এরকম। এ বি সি ডি, এই হচ্ছে আমার সমস্যা। সমস্যাটা কি বলেছে, একটি বৃত্ত আছে, সেটার কেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে, কেন্দ্র ও ধরে নিলাম, কেন্দ্র ও, এবং বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি যে চতুর্ভুজ, সেই চতুর্ভুজের ক্ষেত্রে তোমায় প্রমাণ করতে হবে এবি প্লাস সিডি, অর্থাৎ এই এবি সাইড প্লাস সিডি সাইড এই দুটোকে যোগ করলে আমাদের এডি প্লাস বিসি এই দুটো সাইডের যোগফল হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, মধুমিতা বলে একজন ছিল আগের দিন, তো খুব সুন্দর। মধুমিতা কি আজকের ক্লাসে নেই? মধুমিতাকে তো খুব মিস করছি আমরা। আইরিশ আছো, আর্য, খুব ভালো ভালো ছেলে রয়েছো, দেখে নাও তাহলে। এখানে বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের যে বাইরের চতুর্ভুজটা আছে, আমরা ধরে নিচ্ছি চতুর্ভুজটা বৃত্তটিকে 4টে বিন্দুতে স্পর্শ করেছে। সেই 4টে বিন্দু কি কি? সেই 4টে বিন্দু হলো পি, কিউ, আর এবং এস। বোঝা গেল? পি, কিউ, আর এবং এস। এবার আমাদের কি করতে হবে, এবি প্লাস সিডি, তাই তো? এবি প্লাস সিডি, এবি কে আমরা লিখতে পারি এ কিউ প্লাস কিউবি, এ কিউ প্লাস কিউবি। বুঝতে পারছো? তাহলে এবি হয়ে গেল এবি এ কিউ প্লাস কিউবি, এবং সিডি, সিডি হচ্ছে ডিএস প্লাস সিএস। বুঝতে পেরেছো স্যার? ঠিক বলছো তো আমি? একদম। ডিএস প্লাস সিএস, রাইট, ডিএস প্লাস সিএস। বোঝা গেল? এইবার দেখো, আমরা একটা উপপাদ্য পড়েছি স্পর্শক সংক্রান্ত, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে যদি বৃত্তের ওপরে দুটি স্পর্শক দুটি টানা যায় এবং সেই দুটি স্পর্শক কি হয়, পরস্পর সমান, তাহলে এই যে এ বিন্দু থেকে তুমি যদি এই বৃত্তের ওপরে দুটো স্পর্শক এই এপি আর এ কিউ টানো, তাহলে এই যে দুটো লেন্থ অর্থাৎ এপি এবং এ কিউ সমান হবে, এটা এবং এটা, ঠিক? তার মানে এপি ইকুয়াল টু এ কিউ, তাই তো স্যার? এই 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 উপপাদ্যটা কিন্তু এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভালো করে করবে, উপপাদ্যটাও করবে, আর আমরা তো রাইডার্স পড়াচ্ছি সেটাও করবে। তাহলে আমরা এ কিউ যেখানে আছে সেখানে আমরা লিখতে পারি এপি। স্যার কিউবির জায়গায় কি লিখতে পারি? বলো। কিউবি ইজ ইকুয়াল টু বিআর। ছবিতে বুঝতে পারছো? কিউবি বিআর, বিআর দেখো দুটো স্পর্শক, তাই তো? তার মানে কিউবি জায়গায় আমরা লিখলাম বিআর। স্যার ডিএস এর জায়গায় আমার মনে হচ্ছে পিডি হবে বা ডিপি হবে। ডিপি, হ্যাঁ ডিপি লিখছি। সিএস এর জায়গায়, সিএস এর জায়গায়, সিএস এর জায়গায় কি লিখবো? সিআর লিখবো। ঠিক আছে, তাহলে সিএস এর জায়গায় আমরা সিআর লিখলাম। স্যার কিন্তু অত্যন্ত অভিজ্ঞ। হ্যাঁ, তোমরা কিন্তু স্যারের যে এত দামি যে তোমাদের উপদেশ দিচ্ছে এগুলো কিন্তু কাজে লাগাও আর মন দিয়ে প্র্যাকটিস করো। পারুল একাডেমি সর্বতভাবে তোমাদের পাশে আছে। বাংলা মিডিয়ামে ছেলেরা বাংলায় পড়ে বলে রেজাল্ট খারাপ করবে, পারুল একাডেমি মেনে নেবে না। মন দিয়ে পড়াশোনা করো, আমরা আছি, তোমাদের রেজাল্ট ভালো হবেই, আমরা আছি। ঠিক আছে? তাহলে দেখো, এইবার যদি আমি বলি এপি, এই যে এপি প্লাস ডিপি, আমি যদি এই ডিপি আর এপি কে যদি যোগ করে দিই, তাহলে দেখো আমি এডি পুরোটা পেয়ে যাচ্ছি, এটা, তাই তো স্যার? ঠিক বলেছি তো? একদম একদম, এডি। তার সঙ্গে যদি আমরা এই বিআর আর সিআর, বিআর আর সিআরটা স্যার একটু দেখিয়ে দিন। হ্যাঁ, বিআর সিআর, বিআর এবং সিআর কে যোগ করলে আমরা কি পাচ্ছি? বিসি। অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল, দেখো এডি প্লাস বিসি বা ডিএফ, তুমি এটাকে এভাবেও লিখতে পারো, বিসি প্লাস ডিএ। চতুর্ভুজের ক্ষেত্রে এডি আর ডি এর মধ্যে কোনো পার্থক্য নেই। বোঝা গেল? তাহলে অঙ্কটা কি ছিল?
একটি চতুর্ভুজ, একটি বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি, এবিসিডি যদি তাই হয় তবে প্রমাণ করো এবি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস ডিএ। বোঝা গেল? কিভাবে করবো একটু আইডিয়া দাও। যে অঙ্কটা আমরা করালাম, কোন উপপাদ্যটা? বৃত্তের বাইরের, হ্যাঁ বলো বলো, কে বলতে চাইছো বলো। স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। হ্যাঁ তোমার নামটা কি যেন বললে? স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। হ্যাঁ তোমার নামটা বলো। রোহিত। রোহিত, থ্যাংক ইউ রোহিত। রোহিত সরকার। রোহিত সরকার কোন স্কুলে পড়ো রোহিত? রোহিতের মালদা থেকে। বাহ, মালদা থেকে। মালদা থেকে, বাহ খুব খুব ভালো। সুন্দর, খুব ভালো লাগলো। ডিস্ট্রিক্টের ছেলেরা আসতে পারে না, এত পরিশ্রম করে। পারুল একাডেমি তোমাদের জন্য রয়েছে। এতদিন তো আমাদের প্রকাশনী বহু বই দিয়ে তোমাদেরকে উপকার করেছে। এখন একাডেমি এই প্যান্ডেমিক সিচুয়েশনে সর্বতভাবে তোমাদের পাশে আছে। ঠিক আছে, তোমরা শুধু খোঁজ নাও। আর কখন কি আমাদের সাজেশন খুব তাড়াতাড়ি বেরোবে, আমাদের ম্যাডামদের সাথে যোগাযোগ করো। খুব সুন্দর সাজেশন আসছে। 90 নম্বরে 50 থেকে 60 কমন পাবে। পারুল একাডেমির যে সাজেশন আমরা নতুন বার করছি, একাডেমিক সাজেশন, বুঝতে পেরেছো? কালেক্ট করে নেবে। তাহলে এবি প্লাস সিডি, এবিটাকে, হ্যাঁ ওকে রোহিত, দেখো এবিটাকে আমরা লিখলাম এ কিউ প্লাস কিউবি, আর সিডিটাকে লিখলাম ডিএস প্লাস সিএস। এই দুটো যখন লিখে ফেললাম তখন এ কিউ ইজিক্যাল টু এপি, ডিএস ইজিক্যাল টু ডিপি। ঠিক একইভাবে কিউবি ইজিক্যাল টু বিআর এবং সিএস ইজিক্যাল টু সিআর। আবার এপি আর ডিপি যোগ করলাম, এডি পেয়ে গেলাম, বিআর আর সিআর যোগ করলাম, বিসি পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের প্রমাণিত হয়ে গেল। বোঝা গেল? স্যার পরের অঙ্কটা একটু দেখি। আচ্ছা, ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে রোহিত বলো? রোহিত, বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তের অন্তর্লিখিত যে রূপটা থাকে, ভেরি গুড, ভেরি গুড, চতুর্ভুজের চারটি চতুর্ভুজ বৃত্তের পরিধির উপর অবস্থিত। ওয়ান্ডারফুল, খুব সুন্দর, খুব ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। তাহলে একটি বৃত্ত, মন দিয়ে শোনো, একটি বৃত্ত, একটি বৃত্তের ভেতরে একটি বৃত্তস্থ চতুর্ভুজ আছে। রোহিত যেটা বললে একদমই ঠিক। অন্বেষা শুনছো তো? অন্বেষা আছে লাইনে? এ বি সি ডি, এ বি সি ডি, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, করে দিচ্ছি স্যার, এটা হবে তো? একদম। এই হচ্ছে পি। হুম। তাহলে বিসিপি, অর্থাৎ এই যে বিসিপি, এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে কত? 108 ডিগ্রি। আমাকে কি করতে হবে? বিএডি, এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। বোঝা গেল? কি করে করবে? এনি আইডিয়া? হ্যাঁ স্যার। বলো। 108ই হবে, কারণ বহিস্থ বৃত্ত, বহিস্থ মানে কোণটার সমান হচ্ছে অন্তস্থ বিপরীত কোণের সমান। হ্যাঁ, বা তুমি যদি এত কঠিন ভাবে মনে না রাখো, দেখো এটা যদি তোমার 108 হয়, এটা হচ্ছে 72, 180 থেকে বিয়োগ করলে 72 পাচ্ছি। আর আমরা উপপাদ্য কি পড়েছি? বৃত্তস্থ সম্পূরক। ওটা তো খুব সোজা মেথড। তাহলে আমি একটু এলাবোরেটলি বলে দিচ্ছি, যেহেতু, ভেরি গুড। আর কেউ বলো, রোহিত ছাড়া আর কে আছে? ঈশিতা বলো। ঈশিতা, এটা বুঝতে পেরেছো? কোনো কনফিউশন আছে? কার অসুবিধা আছে বলো, নাম বলো দেখি। স্যার আমার অসুবিধা আছে, বলো দেখি কিভাবে না বোঝো। বিসিডি 180 মাইনাস 108 ইকুয়াল টু 72। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল ডিএবি বা বিএডি ইকুয়াল টু 180 মাইনাস 72 ইকুয়াল টু 108। আমরা কোন বৃত্ত? হ্যাঁ, কে বলছো? কি বলছো বলো, শুনছি, বলো বলো। না, বাড়ির সাথে কথা বলছি সম্ভবত। চলো। তাহলে আমাদের যে অঙ্কটা দিয়েছে বিসিপি, বিসিপি থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে অ্যাঙ্গেল বিসিডি, 180 থেকে বিয়োগ করলাম সরল কোণ। আর এই যে 72 ডিগ্রি কোণ, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল বিএডি এর সঙ্গে সম্পূরক। আমরা পড়েছি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণেরা পরস্পর সম্পূরক। এই প্রসঙ্গে আমি তোমাদের আরেকটু যোগ করি। সেটা হচ্ছে, তুমি যে প্রথমে বললে যে এটা 108 হলে এটা 108, একদম ডাইরেক্ট এটা করা যায়, ঠিক। কিন্তু এটা যখন কোনো অঙ্কের মধ্যে পাবে তখন ওটা অ্যাপ্লাই করা ভালো। কিন্তু যদি এটা বলে 1 নম্বর, শর্ট প্রশ্ন 1 নম্বর, তাহলে বুঝতে হবে শুধু তুমি একবারে 108 মানে 108 বলে দিলাম, তাহলে সেটা এমসিকিউ হলে তুমি আনসারটা করতে পারো যে এটা 108 মানে ওটা 108, আমি জানি। কিন্তু একটা নম্বর আছে, তা তোমাকে একটু পেনের কালি তো খরচা করতে হবে। তখন কি হবে? এই মেথডটা তখন তোমার বেস্ট, কারণ নাম্বারটা কাটা যাবে না।
কারণ তুমি জানালে যদি একদম ডাইরেক্ট 108, তাহলে কোত্থেকে টুকে লিখে দিল বোধহয়, কার দেখে টুকে লিখে দিল বোধহয়। আমরা জানি যে তোমরা জানো বা এটা হলে এটা হয়, সবই জানি, কিন্তু একটা নাম্বার আছে, নাম্বারটা একটুখানি খেয়াল করে রাখবে। যদি 1 নম্বর শর্ট কোশ্চেন হয় তাহলে এই মেথডটা তোমরা করবে। আর অঙ্কের ভিতরে যদি একটা প্রশ্ন আসে এই অঙ্কটা লাগছে, তখন তুমি ডাইরেক্ট এটা 108 লিখে দাও, কোনো প্রবলেম নেই। স্যার যেটা বললো একদমই ঠিক। আমরা সেই কারণে অঙ্কের মার্কস দিচ্ছি না, কারণ দেখো ছোট অঙ্ক বড় হিসেবে আসতে পারে, বড় অঙ্ক ছোট হিসেবে আসতে পারে, কিন্তু মূল জিনিসটা যদি তোমাদের শেখা থাকে তাহলে যে কোনো সমস্যাই পারবে, তাই তো স্যার? তাহলে আমরা পরে অঙ্ক যাই, দেখো কি আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হচ্ছে একটা পাটিগণিতের অঙ্ক, আমি তোমাদের আবার করছি এই অঙ্কটা। বার্ষিক 4% সরল সুদের কত টাকাটা প্রশ্ন, তাহলে এখানটায় আপনি একটু এদিকে চলে আসবেন স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে কত টাকার, টাইম তো বলে দিয়েছে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ দুটো সুদকেই একসাথে তোমাকে জানতে হবে। সরল সুদের ফর্মুলাটা আমরা একটু আগেই করেছি কি, I = P/100। আর চক্রবৃদ্ধির সুদ, চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করে থাকি সেটা কিন্তু অ্যামাউন্ট বা সবৃদ্ধিমূল। এ মানে অ্যামাউন্ট, ইংরেজি কথাটার এ মানে সবৃদ্ধিমূল বা সুদে মূলে, সুদে আসলে, সেইটাকে আমরা বলছি P/1 + R/100 হোল টু দি পাওয়ার। এক্ষেত্রে n লেখার নিয়ম দেখো, তুমি টি লিখলে লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে বললাম তুমি কাকে টি বলছো, ওই জন্যই তো ডিক্লেয়ার করতে হয় যে আমি আসলটাকে পি ধরলাম, তুমি সময়টাকে এন ধরলে না টি ধরলে, আমি কী করে বুঝবো? তো ফলে তুমি এখানে জেনারেল রুল অনুযায়ী এখানে এন লেখে, কেন লেখে এর কোনো নিয়ম নেই, সবাই এন লেখে, nth ইয়ার, অ্যাকচুয়ালি nth ইয়ার, nতম বছরে, সেই জায়গা থেকে এন কথাটা ইউজ হয়। তুমি বললে আমি টিএথ ইয়ার বলবো, তাতে কি অসুবিধা? না, কোনো অসুবিধা নেই, তুমি টি লিখতে পারো, কিন্তু আমাকে ডিক্লেয়ার করতে হবে সেটা যে আমি সময়টাকে টি বললাম। এইটা কিন্তু অ্যামাউন্ট মানে সবৃদ্ধিমূল, আর আমাদের এখানে কী চেয়েছে? চক্রবৃদ্ধি সুদ। তো অ্যামাউন্ট মানে সবৃদ্ধিমূল থেকে যদি তুমি আসলটা বাদ দাও তাহলে তুমি সুদ পাবে, অর্থাৎ আই এর ফর্মুলা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে A - P, এটা সবাই জানি। যে কোনো অঙ্কের ক্ষেত্রে সরল সুদেও তাই, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলে সুদ হয়। এর জায়গায় যদি তুমি এটা বসিয়ে দাও তাহলে থাকছে P/1 + R/100 হোল টু দি পাওয়ার n - P। এক্ষেত্রে আমরা পিটা কমন নিয়ে, তোমরা অলরেডি জানো এই ফর্মুলাটা, তাও আমরা একবার দেখিয়ে দিলাম, যেটা কমন নিলে 1 + R/100 হোল টু দি পাওয়ার n - 1। এইটা ডাইরেক্ট আমাদের আই বেরোচ্ছে, খেয়াল থাকে যেন। চক্রবৃদ্ধি ক্ষেত্রে আমরা সরল সুদের ক্ষেত্রে আই ডাইরেক্ট পাই, চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যামাউন্ট। সেক্ষেত্রে যদি আই চাই আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে আমরা দেখো ডাইরেক্ট হিসেব করে নিচ্ছি যে যেহেতু আমার এখানে বলেছে দুজনের ক্ষেত্রেই সুদ হচ্ছে 4%, আলাদা কোনো সুদের হার দেয়নি, এবং কত টাকার, এইটাকেই মনে করলাম পি। আমি আর ডিটেলে লিখছি না, যেহেতু আমরা জানি প্রিন্সিপাল, আসলটাকে আমরা পি লিখি, তোমাদের ডিটেলে লিখতে হবে আসল কমা প্রিন্সিপ বা পি = পি টাকা। আমরা তাহলে লিখছি চক্রবৃদ্ধি সুদটা তো বেশি হয়, তাদের অন্তর মানে বিয়োগফল, চক্রবৃদ্ধি সুদের এই ফর্মুলাটা লিখে দিচ্ছি যে সুদের ফর্মুলাটা হলো প্রিন্সিপাল ইন্টু 1 + R মানে 4/100 হোল টু দি পাওয়ার 2 - 1। এইটা হলো তোমার, যাকে আমরা একটুখানি যদি ইংরেজিতে বলি তাহলে দাঁড়ালো CI মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। আর এক্ষেত্রে আমরা বলে থাকি SI মানে সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ। এটা আমাদের দাঁড়ালো CI, তার থেকে মাইনাস আমাদের কি করতে হবে? সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ সরল সুদটা বাদ দিতে হবে। কি P, টাইম কত? 2 বছর, রেট কত? 4%/100, এদের অন্তর কত? এই যে বলে দিয়েছে 80 টাকা। তাহলে এটা আমরা একদম ডাইরেক্ট ফর্মুলেশানে ফেলে দিলাম, বুঝলে? একদম প্রশ্নানুযায়ী, একদম ডাইরেক্ট বললাম প্রশ্নানুযায়ী, কথাটা লিখতে হবে প্রশ্নানুসারে। এই যে আমরা লিখে দিচ্ছি প্রশ্নানুসারে, একটা অঙ্কের মধ্যে শুধু এই প্রশ্নানুসারে লিখলেই হবে? তা তো আমাকে ডিক্লেয়ার করতে হবে কত আসল, কি প্রদত্ত, 2 বছর টাইম, সেগুলো কিছুই আমি লিখছি না, তোমাদের লিখতে হবে। না লিখলে এইগুলো তুমি নাম্বার পাবে না, হঠাৎ করে এই ফর্মুলাটা লেখা যায় না। তো ডিটেল ডেসক্রাইব তোমাকে খাতার মধ্যে দিতে হবে। তা আমরা এখানে একটু তাড়াতাড়িতে করছি বলে এসব ডিটেল ডেসক্রিপশনে যাচ্ছি না। এখানে আমরা শুধু 4 দিয়ে এটাকে কাটলাম, মানে হলো 25, আর এক্ষেত্রে 4 দিয়ে কাটলে এলো 25, 25 আর 1 বোঝা যাচ্ছে, 25-এর লসাগু, 25 লসাগু 25 আর 1 26, তার মানে হলো 26 স্কোয়ার
25 স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্ষেত্রে আবার আসছে 2p/25 ইজ ইকুয়াল টু 8। 26 স্কোয়ার কত? অধিকাংশ ছাত্রছাত্রী কী করবে, খাতার পাশে গুণ করবে। এইগুলো তোমাদের গুণ করা মানে কিন্তু বাড়তি সময় চলে যাওয়া। এই যে স্যার বললেন যে আধ ঘন্টা আগে তোমাদের খাতা আনসার শিট ফিনিশ করতে হবে, কি করে ফিনিশ করব? এত বড় লম্বা কোশ্চেন লোকে তো অঙ্কই শেষ করতে পারে না। এর জন্য যে মেন্টাল অ্যাবিলিটি দরকার, অর্থাৎ মুখে মুখে গুণ, এগুলো না করতে পারলে তুমি অঙ্কটা ফাস্ট করতে পারবে না, আধ ঘন্টা আগে খাতা কিছুতেই শেষ করতে পারবে না। 26 স্কোয়ার বলে শুধু না, 26 স্কোয়ার 676, এটা তো মনে রাখতেই হবে। 676 মানে 3 ডিজিট, 676 এটা 3 ডিজিট। আমাকে 3 ডিজিটের সবচেয়ে বড় নাম্বার 999, ঠিক তার উপরে 1024। 32 স্কোয়ার, এটা হলো 32 স্কোয়ার, আপ টু 32, অ্যাটলিস্ট আপ টু 32 স্কোয়ার ঝরঝর করে মুখস্থ বলতে হবে, তা নাহলে খাতার পাশে গিয়ে গুণ করতে হবে। এই যখনই তুমি খাতার পাশে গুণ করতে গেলে 26 গুণ 26, আমি বলেছিলাম 676, তোমার তখন 26 কথাটা লেখা হয়নি, তারপরে তাকে 26 লিখে গুণ করে তুমি রেজাল্ট পাবে, আমি লিখে দিয়েছি 676। তাহলে কী হলো, আমার টাইম কমলো কত সেকেন্ড? 5 সেকেন্ড। প্রতিটা স্টেপে বা প্রতিটা অঙ্কে যদি 10 সেকেন্ড 15 সেকেন্ড করে টাইম তুমি সেভ করতে পারো, তবেই না তুমি আধ ঘন্টাকে খাতাটা তুমি জমা দিতে পারবে। তো সেই জন্য আমার ইনস্ট্রাকশান হচ্ছে, তোমরা 32 স্কোয়ার মানে 1024, তোমরা প্রায় বলে থাকো 64 জিবি, 1024 জিবি, এগুলো কোত্থেকে আসে? 64 জিবি, অল পাওয়ার অফ 2। তো সেগুলো নিয়ে যত আলোচনা করবো, এখন অত আলোচনা করার সময় নেই। 2 এর পাওয়ার 32 জিবি, তার 2 টু দি পাওয়ার 6 মানে 64 জিবি। এগুলো তোমরা জানো, কম্পিউটারে হয়তো এখনও জানছো, সেগুলো বাইনারিতে চলে, 2 এর পাওয়ারে চলে। তো সেই জায়গা থেকে আমরা 32, 1024ও তোমরা কম্পিউটার বা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করো যারা, তারা 1024 কথাটা পেয়ে থাকবে। এটা কিছুই না, 2 টু দি পাওয়ার 10। 32 স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 10, কারণ 32 মানেই আসছে 2 টু দি পাওয়ার 5 তার হোল স্কোয়ার, তার মানে 1024, মানে 2 টু দি পাওয়ার 10 ইজ অলসো 1024। আবার 32 স্কোয়ারও হচ্ছে 1024। তো এই যে সংখ্যা নিয়ে জাগলিং করা, এগুলো যদি তুমি না করো, তাহলে পরীক্ষার হলে কি হঠাৎ করে তুমি ম্যাজিক দেখাতে পারবে না। এগুলো অতীতে প্র্যাকটিস করে রাখতে হয়। তো এই জন্য 26 স্কোয়ার 676 মাইনাস একদম 25 স্কোয়ার 625 বাই 25 স্কোয়ার 625 মাইনাস 2p/25 ইজ ইকুয়াল টু 8। এবারে 625 এলসিএম, তো 25, এখানে 25 দুগুণে 50, এটা বাদ দিতে হবে, এখানে জায়গা নেই। আমি এদিকটা করে দিই একটুখানি। তাই তো? তাহলে এটা এলো, বিয়োগ করলে কত দেখে নাও, 51 বাই একদম লসাগু করে দিচ্ছি 625, একদম ব্র্যাকেট তুলে দুটো কাজ একসাথে করছি। এই স্টেপগুলো তোমরা ছোটো ছোটো স্টেপ করতে পারো। এখানে বিয়োগ করছি, এদিকে লসাগু করে দিচ্ছি। তবে পরীক্ষার খাতায় এগুলো না করা ভালো। বাড়িতে প্র্যাকটিস করার সময় স্টেপগুলো যত নেবে তত ফাস্ট দৌড়তে পারবে। যখন জয়েন্ট দেবে 11 12 তখন এগুলো খুব কাজে লাগবে। মুখে মুখেই করে দিচ্ছি, এটা 51p, আর এখানে 25 দিয়ে ভাগ করলে 25 দুগুণে 50p, তাহলে মাইনাস 50p, সরি, বাই তোমার এখানে আসছে 625 ইন্টু, এটা ইচ্ছা করলে আমি ওখানেও লিখতে পারতাম। দেখো আমি তো জানি লসাগু 625, তো এখানে 625 ইন্টু 80, আমি এটাকে এখানে একেবারে প্রথমেই গুণ করে লিখে দিতে পারতাম। বাট সেগুলো খুব স্টেপ জাম্প হয়ে যাচ্ছে, যেগুলো বোর্ডের পরীক্ষা মোটেই অ্যালাউ না। বোর্ডের পরীক্ষা তোমাকে যত স্টেপ দেখাবে, খুব বেশি স্টেপ না, যুক্তিযুক্ত স্টেপ দেখাতে হবে। স্টেপ জাম্প করলে বরঞ্চ নাম্বার কেটে যাওয়ার চান্স আছে। কিন্তু স্টেপ জাম্পটা বাড়িতে তুমি কেন প্র্যাকটিস করতে পারো না? যেখানে এমসিকিউ টাইপ প্রশ্ন আসে, জয়েন্ট আসে বা হায়ার ম্যাথমেটিক্সে, তোমার মাথা যত তাড়াতাড়ি চলবে, যত তাড়াতাড়ি তুমি পেনটা চালাতে পারবে, তত তুমি গেন করবে। এখানে সবার থেকে আগে যে খাতা দেবে সে তত গেন, বাট কারেক্টলি, ফাস্ট অ্যান্ড অ্যাকিউরেট। ফাস্ট হলাম, ভুল করলাম, তাতে কোনো লাভ নেই। তো এই ক্ষেত্রে আমরা দেখছি এগুলো ছোটো ক্যালকুলেশন। 51 - 50 গুণ করলে একেবারেই চলে আসে 625 ইন্টু 8, পি ইজ ইকুয়ালস টু আমাদের নাম্বারটা আমরা পেয়ে যাচ্ছি 50,000। তাহলে এইটা আমরা একটু তাড়াতাড়ি করে দেখালাম, পি 50,000। এখানে একটা মিস্টেক যেটা তোমরা প্রায়ই করে থাকো, সেটা হচ্ছে এই যে আনসারটা করলে, এই আনসার করার পর তোমরা কি করো, এখানে লিখে দিলে একটা টাকা। 99% ছেলেমেয়ে তাই লিখে, পি মানে 50,000 টাকা। ভুল গেল কেন? ইমপ্লাইজ দ্যাট মানে কি, এটা যা বলছে এটা তাই বলছে। ওখানে টাকা কোথায়? উপরের লাইনে। তো হঠাৎ করে টাকাটা এলো কোত্থেকে?
ভুল, নাম্বার গেল। দিল না, কাটলো না, স্যার তোমাদের ভালোবেসে কাটলো না, আমি তোমাদের দয়া করে কাটলাম না, এগুলো তো তুমি বেগিং করতে পারো না স্যারদের কাছে যে স্যার আমাকে দয়া করে নাম্বার দিন। ইউ মাস্ট স্ন্যাচ দ্য নাম্বার। তোমাকে ছিনিয়ে নিতে হবে, স্যার নাম্বার কত দাগ দিতে পারবে না স্যার, যা লিখেছি নিখুঁত লিখেছি। তো এখানে যখনই তুমি টাকা লিখলে তোমাকে হয়তো দয়া করে তিনি 5-এ 5 দিলেন। আমাদের আমলে সব দিখতো না, এ কাটে 0, কেটে 0, কারণ এখানে টাকা লিখে টাকা উপরে কোথায়, এখানে টাকা নেই এখানে। তাহলে ভুলটা এখানে কি করলে তোমার উত্তর হবে পি মানে 50,000। এবার তুমি কি করবে, ফাইনাল আনসার লিখতে হবে নির্ণেয় আসল ইজ ইকুয়ালস টু 50,000 টাকা। এছাড়াও তুমি ধরো, তুমি যখন এখানে ডিক্লেয়ার করো, আমি তো ডিক্লেয়ার করিনি, তোমাকে এখানে লিখতে হবে মনে করিস আসল পি টাকা। একটা জিনিস বলি শোনো, আসল এটা কিন্তু মনে করি বলে লিখেছো, ধরি, তাই তো? এবার দেখো মিস্টেকটা কোথায় হচ্ছে। ধরো তুমি লিখলে পি মানে 50,000 টাকা, এখানে কি লেখা আছে ধরি, আসলটা কত, পি টাকা, পি এর জায়গায় কত বসাচ্ছ, 50,000 টাকা। এখানে কি বসলো, 50,000 টাকা, টাকা 50,000 টাকা, টাকা মিস্টেক হলো। কিন্তু আমি যদি এটা না লিখি তাহলে পি মানে কত, 50,000, এখানে কিন্তু একক দেওয়া আছে, পি এর জায়গায় কত বসছে, 50,000 টাকা দেওয়া আছে, 50,000 টাকা। তাহলে এখানে টাকা লেখা মানে বিরাট মিস্টেক, কনসেপচুয়াল মিস্টেক। সেগুলোকে স্যাররা দয়া করে দিল, তোমাকে ছেড়ে দিলাম, আমি ছেড়ে দিলাম, স্যার ছেড়ে দিল, এর মানে এই নয় যে তুমি ভালো। যার জন্যই অঙ্কে যে নাম্বার পায়, ধরো আমি বলছি 99 কেন 100 আউট অফ 100ও সে পেলো, এটা দিয়ে বিচার করা যায় না সে অঙ্ক জানে কি না। কিন্তু অঙ্ক যে জানে সে অঙ্কে নাম্বার পাবে। মানে ফিজিক্সে সেই সূত্র সকল খাড়ক এরা হয় না, বহু জায়গায় পড়েছো। অঙ্কে যারা নাম্বার পায় তারাই অঙ্ক জানে তা নয়, কিন্তু অঙ্কে যারা জানে তাদের অঙ্ক কেউ কাটতে পারবে না। ফলে কেউ 100 পেয়েছে মানে ইট ইজ নট টেস্টেড, সে অত সাজেশন মুখস্থ করেছে, খাপে খাপে মিলে গেছে, 100 পেয়ে গেছে, তার মানে এই নয় সে অঙ্ক জানে। কিন্তু অঙ্ক যে জানে তার নাম্বার কেউ কাটতে পারবে না। এই জায়গাগুলো তোমাদের খেয়াল করো, ছোটো ছোটো মিস্টেক, এগুলোকে আমরা মিস্টেক বলছি, আমি খুব জোরের সাথে বলছি এগুলো মিস্টেক। এগুলো থাকলে ভবিষ্যতে তোমাদের বড় ক্ষতি হয়ে যাবে। আমরা এগুলোকে, আমি আমার খাতা দেখেছি, তোমাদের খাতা এগুলোতে মিস্টেক আমি নাম্বার কাটিনি। অনলাইনে পরীক্ষা যারা দিয়েছো নাম্বার কাটিনি, কাটা উচিত ছিল, কাটিনি। যাকে প্রথমবার পরীক্ষা দিচ্ছ মন খারাপ হয়ে যাবে, ছেড়ে দিলাম। বাট এগুলো আমাদের ভুল হচ্ছে, তোমাদের প্রথম থেকে করা হাতে এইগুলোতে নাম্বার কাটা উচিত ছিল। ওকে, দেখো নেক্সট অঙ্ক। কোনো শহরে পথ দুর্ঘটনার সংখ্যা তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পায়। আর অ্যামাউন্ট যেটা আমরা বলছি, যেটা আমরা এক্ষুনি করলাম, এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এটা আমরা টাকা পয়সার ক্ষেত্রে হিসেব করলাম, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায়, আরও অনেক কিছুই বৃদ্ধি পেতে পারে, জমির দাম বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাই লাগাবো, সমবৃদ্ধি, সমহার বৃদ্ধি, যেটা তোমাদের পরের চ্যাপ্টারে আছে ওই একই সাথে। সমবৃদ্ধি, সমহার বৃদ্ধি, সমহার হ্রাস। হ্রাস হলে কি হবে, এখানটায় আমরা একটা মাইনাস করে দেবো, তাহলে হ্রাস হয়ে গেল। তাহলে বর্তমানে এই শহরের বর্তমান, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বর্তমান মানে ধরো এটা 2022, তার মানে 2022-এ তোমার জনসংখ্যা হচ্ছে 8748। তাহলে 3 বছর আগে কত ছিল, 3 বছর আগে কত ছিল, 3 বছর আগে মানে 22 থেকে বাদ দিলে ধরো 2019, আমি 22টাকে ধরে নিচ্ছি শেষ আর কি, 22-এ শেষ। তাহলে 19 পুরো 20, 19-এর পর থেকে 20, 21, 22 এর আমি ধরো। তাহলে কোনটাকে পি কোনটাকে আমরা এ ধরবো, কোনটাকে পি কোনটাকে এ ধরবো। এক্ষেত্রে সাধারণত দেখেছি ছাত্রছাত্রীদের ভীষণ কনফিউশন থাকে যে কোনটা এ কোনটা পি। আমি বলি কি, ফর্মুলাটা এইভাবে লেখো। কিভাবে, এইটাকে একটু হায়ার নোটেশন, বইতে এইভাবে লেখা নেই, আমরা বলছি VN ইজ ইকুয়ালস টু V0 1 প্লাস অর মাইনাস, আমি মাইনাস দিচ্ছি, r/100 হোল টু দি পাওয়ার n। n মানে এই n, অর্থাৎ আফটার nth ইয়ার দ্য ভ্যালু অফ দ্য প্রোডাক্ট, মানে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি তার n বছর পরে তার মান দাঁড়াবে VN। এইটা কি হচ্ছে বলো তো, এটা একদম চক্রবৃদ্ধি সুদের সাথে জড়িত, মানে অ্যামাউন্ট অ্যান্ড প্রিন্সিপাল। এখানে কিন্তু কোনোটাকে অ্যামাউন্ট প্রিন্সিপাল বলে তোমাকে ধরলে হবে না, এই ফর্মুলাটার সাথে ঠিক হুবহু মিলছে না, ভালো সূক্ষ্ম বিচার করে দেখো। এখানে অ্যামাউন্ট প্রিন্সিপাল, এখানে অ্যামাউন্ট প্রিন্সিপাল বলে কোনো কেস নেই, তবুও আমরা এ আর পি লিখি। এই যে সূক্ষ্ম বিচার বোধ, এগুলো যদি তোমরা ক্লিয়ার না থাকে তোমরা নিজেও ভালো শিখতে পারবে না, অন্যকেও শেখাতে পারবে না। তো আমরা বলছি কি VN মানে ভ্যালু আফটার n ইয়ার, V0 ভ্যালু অ্যাট দ্য স্টার্টিং 0, যখন থেকে আমরা শুরু করছি, যে বছর শুরু হলো 2022-এর জানুয়ারি, তাহলে এটা 0।
1 বছর শেষ হলো তখন আমাদের 1 বছর পূর্ণ হলো। তাহলে এটা ইনিশিয়াল ইয়ার, প্রাথমিক যে বছর থেকে গণনা শুরু হলো, VN মানে আফটার এন ইয়ার। তাহলে এখন যদি এই ল্যাঙ্গুয়েজটা আমরা VN আর V0 বলি, তোমাদের কনফিউজ হওয়ার কোনো প্রশ্ন নেই যে আমি VN V0 লিখবো না A আর P লিখবো। এতদিন তোমরা যেটা প্র্যাকটিস করে এসেছো সেই প্র্যাকটিসটা তোমরা চালু রাখবে মানেটা হচ্ছে AP যারা চাইছো তারা AP লিখবে। কিন্তু আমার একটু অংশটা দেখে নাও, সামান্য একটু টাইম বাকি আছে আর, সেটা হচ্ছে এই যে দুটো সাল হিসেব করবে, যেটা আগে সাল কোনটা 2019 ক্যালেন্ডারে আগে আসে, এইটাকে তোমাকে ধরতে হবে V0। যেটা ক্যালেন্ডার ইয়ারের পরে আসে সেটা অলওয়েজ VN, অর্থাৎ এক্ষেত্রে VN হচ্ছে 8748। তাহলে এক্ষেত্রে 8748 ইকুয়ালস টু V0 ইন্টু 1 মাইনাস পার্সেন্টেজ ওখানে দেওয়া আছে 10%, তাহলে 10/100 হোল টু দি পাওয়ার n। n না 3 বছর, সরি 3 বছরটা আমাদের খেয়াল করতে হবে যে 3 বছর। তাহলে এখান থেকে দেখো 0 কেটে গেলে 10 থেকে 1 বাদ দিলে 9। এখানে একটা তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এই যে এখানে দেখো আমি ডান দিকটা আগে লিখছি V0, এটা কাটলে কত হচ্ছে 9 কিউব বাই 10 কিউব। বাঁ দিকটা এত বড় একটা সংখ্যা, এটা নিয়ে কী করব? এটা নিশ্চিত সাধারণভাবে এটা একটা জেনারেল ওয়ে, নট অলওয়েজ ট্রু, এটা কি এটা 9 কিউব হবেই, কারণ V0টাতে এটা তো ওপরে গুণ হবে, এটা তো নিচে গুণ হবে, তা 9 কিউব দিয়ে কাটাকাটি যাবেই। আমার এরাম দরকার নেই, এটাকে তুমি সিম্পলি 9 কিউব ইন্টু এই ফ্যাক্টরটা একটু বার করে ফেলো। 9 কিউব মানে 729, 729 সাথে কত গুণ করলে এটা হয়, এটা কাটবেই 9 কিউব দিয়ে, তো এটা হলো 12। একটু হিসাব করে দেখো, এই যে মুখে মুখে ক্যালকুলেশন, অর্থাৎ আমি জানি এখানে 9 কিউব আসছে বলে 9 কিউবটা নিচে আসছে এবং এটা কাটবেই, এই ক্রস করার দরকার নেই, এখান থেকে 9 কিউব কেটে দেবো, দিলে 1000 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল 12,000। দেখো এটা কত আসছে, V0 অর্থাৎ 3 বছর আগে 12,000 দুর্ঘটনা ঘটে থাকতো। তাহলে এইখানে ট্রিকটা আছে, এদিকে যাই থাকবে এই পাশের যে পাওয়ার থাকবে তাই দিয়ে এটা কেটে যাওয়ার চান্স থাকে। আগে থেকে একটু ফ্যাক্টরাইজেশন করে নিতে পারলে, মানে উৎপাদকে বিশ্লেষণ করতে পারলে সংখ্যাটাকে, দেখবে এখান থেকে এটা কেটে গেল, শুধু এই নিচেরটাকে দিয়ে গুণ করলে উত্তরটা বেরিয়ে যাবে। আমার মনে হচ্ছে আজকে ক্লাসটা শেষ করতে হবে, তাই কি আমাদের স্টাফরা কি বলছেন? হ্যাঁ বলছেন যে ক্লাসটা শেষ করতে হবে, 4টে মতো বাজে। পরের ক্লাসও আছে আজকে, তোমাদের পরের ক্লাসটা কি আছে? বেঙ্গলি। তোমরা এক্ষুনি বাংলা ম্যাম আসবেন এবং তোমাদের বাংলা ম্যামের ক্লাস নেবে, তোমরা সেই বাংলা ক্লাসটা অ্যাটেন্ড করো। অঙ্কের জন্য আমরা আছি, আবার ক্লাস পাবে, কোনো অসুবিধা নেই। তোমরা বাড়িতে অঙ্ক করো, করে যদি অসুবিধা হয় স্যার আছেন, আমি আছি, আমাদের পাঠাবে, মেল আছে, মেল অ্যাড্রেসে পাঠাবে, আমরা সলভ করে আবার তোমাদের পাঠিয়ে দিতে পারবো। এখনকার মতো আমরা এই ক্লাসটা শেষ করছি, তোমরা বাংলা ক্লাসে জয়েন করো। শুধু মন দিয়ে পড়াশোনা করো, কোনো অসুবিধা হলে পারুল একাডেমিতে যোগাযোগ করো। স্যার যেটা বললেন, ছোট ছোট দেখো, সফল ছাত্র ব্যর্থ ছাত্র বলে কিছু হয় না। একটা স্কুলে সবাই যখন পড়ে, একই বই খাতা, একই জামা কাপড়, একই ব্যাগ, কিন্তু বই খাতাও এক, খাতা আলাদা হয়ে যায়, সেই জন্য পরীক্ষার খাতাও আলাদা হবে। ভালো করে প্র্যাকটিস করো, অল দ্য বেস্ট। আমি নিশ্চিত তোমরা খুব ভালো রেজাল্ট করবে। স্যার রয়েছেন, আমরা রয়েছি, আমরা সবসময় তোমাদের পাশে দায়বদ্ধ। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।